ইউনিট 1 কভার আপ করেছিলাম আগের ক্লাসে। ইয়েস অর নো? স্টার্ট করব ইউনিট 2, দ্যাট ইজ প্রোক্যারিওটিক ডিএনএ রেপ্লিকেশন। ক্লিয়ার? First question, what is replication? What is replication? Can you define the term? Only term, single term, that is replication here mentioned. Answer me. রেপ্লিকা তৈরি করা, মানে একটা রেপ্লিকা ক্লোনিং, তৈরি করা আরেকটু ফাইন আনসার হবে। মানে সেম জিনিস থেকে দুটো ডিফারেন্ট মানে একই টাইপের জিনিস তৈরি করা। ফর এক্সাম্পল ডিএনএ রেপ্লিকেশনে একটা ডিএনএ থেকে দুটো ডিএনএ তৈরি হয়। ডিফারেন্ট ডিএনএ তো? হ্যাঁ, মানে মানে দুটো ইয়ে ডিফারেন্ট ডিএনএ তৈরি হয়? নো নো, মানে কি বলবো, অ্যামিনো অ্যাসিড সিকোয়েন্স গুলো তো একই থাকবে, অ্যামিনো অ্যাসিড কোথা থেকে এলো? মানে বাহ নাইট্রোজেন বাহ বেস। বাহ বাহ, কি হচ্ছে যেটা চেঞ্জ এটা হবে কি? সেটা তো এটি, আমি বলছি যেটা চেঞ্জ হবে সেটা তো এটি বেস, মানে এটির আর জিসি এর যে পজিশনিংটা ওটা পাল্টাবে, বাকি তো মোটামুটি। কতগুলো ক্লজ ধরলে তুমি ফার্স্টে দেখো, প্রথমে বলছো এটা অ্যামিনো অ্যাসিড, অ্যামিনো অ্যাসিড কোথা থেকে আসবে, এটা কি প্রোটিন? না, অ্যামিনো আনসার ইজ অ্যাসিডটা নো। ভুল বলেছি, অ্যামিনো আচ্ছা, অ্যাসিডটা ভুল। সেকেন্ড হচ্ছে ডিফারেন্ট টাইপস অফ ডিএনএ, আনসার ইজ নো। যদি ডিফারেন্ট টাইপস অফ ডিএনএ তৈরি হতো থাকে তাহলে তো মিউটেশন কদিন পর তুমি হিউম্যান থেকে এলিয়েন তৈরি হওয়া শুরু হয়ে যাবে। না না, ডিফারেন্ট। তাহলে ডিফারেন্ট হবে না। আইডেন্টিক্যাল টাইপস অফ ডিএনএ প্রোডাকশন হবে, একই না, উইথ স্লাইড ভেরিয়েশন, যে ভেরিয়েশনটা সাপোর্ট করে ফর দ্য ইভলিউশন পারপাস, বাট আদারওয়াইজ two identical copy of the parental DNA produced after the replication process. Clear? কমপ্লিমেন্টারি যে ডিএনএ কথা তুমি বলছো, এর জায়গায় টি আর জি এর জায়গায় সি, ইয়েস ইট ইজ কমপ্লিমেন্টারি, বাট দ্য আলটিমেটলি সিকোয়েন্স, ওভারঅল সিকোয়েন্স অফ দ্য ডিএনএ মাস্ট বি সেম আফটার দ্য রেপ্লিকেশন। সেম হতেই হবে, আদারওয়াইজ মেনটেন হবে কি করে ক্যারেক্টার? ভেবে দেখো, তাই না? বাকি আর কেউ যারা আছো আনসার করার ট্রাই করো, রেপ্লিকেশনের মিনিং। শুভজিৎ তো ট্রাই করলো, কিছু জায়গায় ভুল ধরিয়ে দিলাম। রেপ্লিকেশনের মিনিং ওই তো রেপ্লিকেট হবে, আর যেটা তৈরি ও, হবে সেটা তার ওই তো বলে স্টার্ট করছো তো, মানে কি কই তো কি তো? ওই ডিএনএ রেপ্লিকেশনের ক্ষেত্রে ডিএনএ রেপ্লিকেট হবে। মানে কি হবে ডিএনএ রেপ্লিকেট হবে, মানে কি হবে? ডিএনএ নাম্বার মানে বাড়বে? একটা, হ্যাঁ নাম্বারে বাড়বে। কেন বাড়াচ্ছি কেন? হঠাৎ করে সেলে কি এমন তোমার মানে অ্যাডভেঞ্চারাস একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করলো যেখানে একটা ডিএনএ কপি আরেকটা ডিএনএ কপিতে বাড়িয়ে দিচ্ছে নাম্বার? ওয়াই? আহ, যখন মানে কি বলবো, নতুন সেল তৈরি হচ্ছে বা হ্যাঁ, একটা মানে মাদার সেল থেকে ডটার সেল তৈরি হচ্ছে, তখন তো সেই ক্ষেত্রে তো ডিএনএ রেপ্লিকেশনের প্রয়োজন হবে। আচ্ছা, মানে আফটার সেল ডিভিশন ওয়ান ডটার সেল প্রডিউস টু নিউলি জেনারেটেড, মানে ওয়ান মাদার সেল প্রডিউস টু নিউলি জেনারেটেড ডটার সেল, কারণ বাইনারি ফিচার ব্যাকটেরিয়া যদি আমি অ্যাজ এক্সাম্পল ধরি প্রোক্যারিওট সেলে ওয়ান সেল কনভার্ট ইনটু টু সেল, রাইট? সো দুটো সেলের মধ্যে একটা ডিএনএ কি হাফ হাফ শেয়ার করবে? প্যারেন্টাল ডিএনএ তো না, একটা ছিল, সিঙ্গেল মলিকিউল ছিল। হ্যাঁ সো হ্যাঁ, বিফোর ডিভিশন, বিফোর সেল ডিভিশনে কি হাফ হাফ শেয়ারিং হবে? কোনোদিন পসিবল সেটা? না ও, তাহলে আমরা কি করব? বিফোর সেল ডিভিশন, বিফোর বাইনারি ফিশন, ডিএনএ মাস্ট বি ডুপ্লিকেট। One DNA must be duplicate. That means one DNA molecule must be converted into two molecules of DNA. Now, these two molecules of DNA are equally shared into the two daughter cell. তাই না? তাহলে উইদাউট ডিএনএ রেপ্লিকেশন সেল ডিভিশন পসিবল? না পসিবল না। তো ওদের কিছু পয়েন্ট আমরা পেলাম, স্লো স্লো নোট ডাউন করি। হোয়াট ইজ রেপ্লিকা? রেপ্লিকেশন, রেপ্লিকেশন মিন্স রেপ্লিকা ফরমেশন। রেপ্লিকা ফরমেশন ল্যাঙ্গুয়েজে লিখবো, প্রডিউসিং টু আইডেন্টিক্যাল কপিজ
of parental DNA, producing two identical copies of parental DNA. And that's why we have stated the term DNA replication. আচ্ছা RNA replication কি possible? Replication term only go with the DNA, not with the RNA, or both can be possible. কি মনে হয়? Does RNA replication possible in nature? না রেপ্লিকেশন ওয়ার্ডটা শুধু ডিএনএ এর সাথেই যায় আরএনএ এর সাথে যায় না, কি বলবে? আরএনএ তো মানে এমনিই তো তৈরি হয়। এমনি তৈরি হয় মানে মানে কোনো কিছু ইনভলভ ছাড়া? মানে রেপ্লিকেট হয় বলে তো মনে হয় না। তার মানে রেপ্লিকেশন ওয়ার্ডটা তোমার তোমার ইয়ে ওয়াইজ যায় না, ডিএনএ এর সাথেই যাবে অনলি আরএনএ এর সাথে যাবে না, তাই তো? আর কেউ কিছু হ্যাঁ, বলবে, অ্যাড করবে? ডিএনএ রেপ্লিকেশন আমরা তো ক্লিয়ার বুঝতে পারছি, আরএনএ রেপ্লিকেশন কি হয়? আনসার করো। আনসার না করলে বুঝবে কি করে, শিখবে কি করে? আমি শুধু বলে যাবো আর তোমরা শুধু নোট ডাউন করে যাবে, আলটিমেটলি তো কিছুই হবে না। আনসারটা তো করতে হবে। রেপ্লিকেশন প্রসেসটা যেভাবে হয় ডিএনএ রেপ্লিকেশনে, মানে মাঝখান থেকে দুটো স্ট্র্যান্ড ভাগ হয়ে নতুন ডিএনএ তৈরি করে, ঠিক আছে, আরএনএ সেটা কি তো হয় এরকম? আরএনএ রেপ্লিকেশনে কি কোনো আমার মেকানিজম মনে হয়? হয় আমার মনে হয় সেই মেকানিজমে আরএনএ রেপ্লিকেট করা তো পসিবল না, বিকজ আরএনএ মেকানিজম মেকানিজম ছেড়ে দাও। আমি একটু বেশি আর বলবো না, আমি এটুকুনি জানি যে মানে আমি সেই মেকানিজমে হবে। আমি জাস্ট জিজ্ঞেস করছি আরএনএ রেপ্লিকেশন এক্সিস্ট, কি আমি মেকানিজমে শুনিনি আমি এর জিজ্ঞেস আগে। করি। শোনো, ইয়েস আরএনএ রেপ্লিকেশন এক্সিস্ট। আচ্ছা যাদের আরএনএ অ্যাজ আ জেনেটিক ম্যাটেরিয়াল তারা কি রেপ্লিকেট করবে না, তারা কি ডিভিশন করবে না? লাইক আ ভাইরাস, যাদের আরএনএ থাকে অ্যাজ আ জেনেটিক ম্যাটেরিয়াল, ভাইরাসে থাকে তো আরএনএ, সো তারা কি রেপ্লিকেট করবে না, মানে তারা কি আর নিউ নিউ সেল জেনারেশন করবে না, হ্যাঁ, নিউ ভাইরাস পার্টিকেল তৈরি করবে না? তো আমরা যখন আমরা ক্লাস 11-12 এ পড়ি, আমাদেরকে মানে মাথায় ঢুকিয়ে দেওয়া হয় রেপ্লিকেশন টার্ম অনলি গো উইথ দ্য ডিএনএ, তাই না? আমি এই কারণে জিজ্ঞেস করলাম, কিছু বেসিক জিনিস কিছু আমাদের মাথায় ঢুকে যায় যেখান থেকে বেরোতে হবে। তো ফার্স্ট অফ অল, যে ডিএনএ রেপ্লিকেশন মানে রেপ্লিকেশন অনলি গো উইথ দ্য ডিএনএ, দ্যাট ইজ ইনকারেক্ট। রেপ্লিকেশন ডিএনএ তো 100% পসিবল মানে হবেই, বাট আরএনএ এর সাথেও পসিবল। আরএনএ রেপ্লিকেশন অলসো পসিবল বিকজ whenever the genetic material is the RNA, in that case RNA replication should occur. বোঝা গেল? তো আমরা ওয়ার্ডটাকে রেপ্লিকেশনই রাখবো, বাট প্রেফিক্স ওয়ার্ডকে আমি যদি চেঞ্জ করে দিই আরএনএ দিয়ে, মিনিংটা ডিফারেন্ট হয়ে যাবে। মিনিং মিন্স ওখানে আরএনএ রেপ্লিকেশনে আরএনএ ইজ কনভার্ট ইনটু আনাদার মলিকিউল অফ আরএনএ, বাট হিয়ার ডিএনএ রেপ্লিকেশন, দ্যাট টপিক ইজ ডিএনএ রেপ্লিকেশন, দ্যাট মিন্স নিউ ডিএনএ আর ফর্ম। এই যে লিখে রেখেছি আমরা, টু আইডেন্টিক্যাল কপিজ অফ প্যারেন্টাল ডিএনএ আর ফর্ম। ওকে, হোয়াট ইজ দ্য নেসেসারি অফ ডিএনএ রেপ্লিকেশন আমরা একটু আগে হাইলাইট করেছি। নেসেসিটি অফ ডিএনএ রেপ্লিকেশন, যদি ডিএনএ রেপ্লিকেট না হয় তবে সেল ডিভিশনের পর ওই সেম অ্যামাউন্ট অফ ডিএনএ মানে দুটো সেলের মধ্যে ডিভাইড হবে, এরকম করলে ডিএনএর অ্যামাউন্ট কমে যাবে। একদম মানে সেলটা বাঁচবে না। দেখে নাও, আমি দেখাচ্ছি। এই যে একটা ব্যাকটেরিয়াল সেল যেখানে আমি রেখেছি কন্টেইনিং আ ক্রোমোজোম ডিএনএ, when the cell is divided into, after binary division, two cell, if the red color molecule, that is the DNA molecule, is not duplicated, how it will be shared? Possible? Sharing possible দুটো ডিএনএ দুটো সেলের মধ্যে? তাহলে কি হবে? If replication is not happened, that time only one cell getting the তোমার genetic material, other cell devoid of genetic material, these cells ultimately die. Obviously কোনো ক্যারেক্টার ডেভেলপ করতে পারবে না। So must before replication, before cell division, replication is the must thing. So এখানে কি হবে? One red color molecule now convert into another red color molecule with the same composition, with the same structure.
After that, the cell division process takes place and two red color molecule DNA are equally separated into two daughter cells. One DNA goes into that, one daughter cell, other DNA goes into equally shared. And two cells are now easily sustainable. Both are survive. So why DNA replication is necessary? DNA replication is necessary because for sharing of the DNA after cell division, sharing equal amount of genetic material in two daughter cell after cell division. বেসিক কিছু ইনফরমেশন ডান বোঝা গেল about DNA replication. স্টার্ট করি মেইন টপিক। স্যার বলছিলাম প্রোক্যারিওটিক সেলের ক্ষেত্রে কি সেল সাইকেলটা দেখা যাচ্ছে সেরকম যেমন আমাদের নর্মাল থাকে G1 G2 M? একদমই না, ওটা ইউক্যারিওটিক সেলের সেল সাইক্লিং, যেখানে G1 S G2 তারপর M ফেজে চলে যায় সেল। এখানে কোনো রকম সেল সাইকেল এইভাবে মেনটেন হয় না, ঠিক আছে? ওরকম G1 S G2 ওরকম কোনো ফেজ নেই, ঠিক আছে? এখানে সিনথেসিস ফেজ আছে, তারপর হচ্ছে তোমার ডিএনএ রেপ্লিকেশন ফেজ আছে, তারপরে ডিভিশন ফেজ আছে। ব্যাকটেরিয়াল গ্রোথ যখন পড়াবো, মানে তোমাদের ইউনিট নাম্বার বোধহয় 3, মানে নেক্সট ব্যাকটেরিয়াল ফিজিওলজি, তো হ্যাঁ ওখানে আছে। তা তোমরা তো পড়ে এসছো কি ওটা? খেয়াল করছে না, যাই হোক পড়িয়েছি কি পড়াইনি মনে পড়ছে না। ব্যাকটেরিয়াল গ্রোথে ছিল সেল ডিভিশন প্রসেস ছিল, তো ওদের সেল ডিভিশন প্রসেসটা ওরকম G1 S G2 ওরকম হয় না, ঠিক আছে? ঠিক আছে। ওকে, তাহলে মেন টপিকে ঢুকি। মডেলস অফ ডিএনএ রেপ্লিকেশন। মডেলস অফ ডিএনএ রেপ্লিকেশন। Different scientists, different models of replications are proposed. Three different models are present by three different scientist group. Number one model type is conservative model. Conservative model of DNA replication. Number two model is semi-conservative model of DNA replication. And third model provided by the scientists are dispersive model of DNA replication. That means different scientists, the scientist community was actually before time of তোমার এক্সপেরিমেন্ট করার আগে কনফিউজ ছিল কিভাবে হয়। সো তিনটে মডেল প্রোভাইড করেছিল সায়েন্টিস্ট গ্রুপ, ডিফারেন্ট গ্রুপ অফ সায়েন্টিস্ট। ওয়ান ইজ কনজারভেটিভ, সেকেন্ড ওয়ান ইজ সেমি কনজারভেটিভ, and third one is dispersive. One by one start করি। কনজারভেটিভ মডেল, in that model entire parental strand parental DNA duplex লেখা বেটার হবে, parental DNA duplex serve as a template, to synthesize entirely new double helix. Double helical structure.
So it is the conservative model where the parental two strands of the parental DNA both strand act as a template. ठीक है? Both two strands duplex DNA act as a template and entirely new double helical structures are formed. That is the conservative model scientists say about. Second model, semi-conservative. Here, in this model, they provided the theory. Here two parental strands separate and each act as template for the synthesis of new DNA. For the synthesis of new DNA molecule. And the dispersive model, parental double helical structure is broken down into segments. And act as a template to synthesize new strand. দেখো তিনজন সায়েন্টিস্ট কমিউনিটি তিনটে ডিফারেন্ট মডেল প্রপোজ করে ফর দ্য ডিএনএ রেপ্লিকেশন মানে একটা ডিএনএ দুটো ডিএনএ তে কনভার্ট হবে দ্যাটস ফর শিওর বাট হাউ ডাজ ওয়ান ডিএনএ মলিকিউল টু ডিএনএ আর কনভার্টেড থ্রি মডেলস আর অ্যাপিয়ার অ্যাট দ্যাট টাইম one is conservative semi conservative and the dispersive model তো আমি একটু ডায়াগ্রাম করলে পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে কনজারভেটিভ মডেলে কি বলছে দেখো ইট ইজ দ্য প্যারেন্টাল ডিএনএ আমি স্ট্রেট ফর্মেই দেখাচ্ছি ঠিক আছে প্যারেন্টাল ডিএনএ বলছি যে লাস্ট দিনের ক্লাসটা যেটা আমি করেছিলাম ওটার কি ক্লাস রেকর্ডিংটা নেই ক্লাস রেকর্ডিং মনে হয় আছে এখনো প্রসেস করা হয়নি আছে আছে ওই লাস্টের জায়গাটা একটু বুঝতে প্রবলেম হচ্ছিল ওই যে মানে বিড অফ দ্য স্ট্রিং স্ট্রাকচার যেটা ফর্ম হয় না মানে ওই অক্টামার গঠন করে যেটা হয় ওই স্ট্রাকচারটা একটু ওই জায়গাটা একবার দেখতাম তাই ঠিক আছে আছে আমি প্রসেস করলে দিয়ে দেবো আচ্ছা কনজারভেটিভ মডেলে দেখে নাও দিস ইজ দ্য প্যারেন্টাল ডিএনএ কালার দিলাম আমি ব্ল্যাক আর নিউ ডিএনএ ফর্মের কালার দিচ্ছি জাস্ট কালার কোড ডিফারেন্ট করছি বোঝার জন্য রেড দিলাম নিউ ডিএনএ so conservative model clearly mentioned that the entire parental DNA duplex act as মানে পুরো DNA duplex টা act করবে as a single template molecule and new DNA strands are produced after that so after one round of replication parental DNA as it is present after the template serving and newly DNA strands are produced completely new duplex DNA are produced so that is the diagram of conservative model একবার চেক করো না with theory definition is it clear to all conservative model ক্লিয়ার বলতে একটা মনে রেড দিয়ে আঁকা আছে নাকি হ্যাঁ একটা রেড দিয়েছি নিউটাকে আর ব্ল্যাক ক্যারেক্টারিস্টিক আলাদা হবে মানে দুটো রেড দিয়ে না 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 আমি বোঝাচ্ছি তোমাকে আমি যদি এটা রেড পুরোটা ব্ল্যাক করে দিতাম তুমি বুঝতে পারতে না কোনটা নিউ তৈরি হয়েছে কোনটা প্যারেন্টাল তৈরি হয়েছে এই যে আমি লিখে দিয়েছি ব্ল্যাকটা হচ্ছে তোমার ব্ল্যাক ইঙ্ক দিচ্ছি হচ্ছে তোমার নিউ সরি প্যারেন্টাল ব্ল্যাকই লিখে দিয়েছি এক সেকেন্ড মানে উপরে যে ডিএনএটা ছিল ওটা পুরোটাই ডুপ্লিকেট হয়ে একটা নতুন ডিএনএ তৈরি করেছে কারেক্ট মানে এই ডিএনএটা আনচেঞ্জড
This DNA is unchanged. This DNA, total DNA molecule acts as a template to form new red color DNA as it is same, but আমি color change করেছি just for recognition. Which one is the new DNA? বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। So that is this model is called conservative model where the two strands of DNA are not separate each other. দেখতে পাচ্ছ কি separate করেছে? Two strands of parental DNA is not separated each other. They stick together and they act as a template like a whole DNA and make the new DNA strand. এটা হচ্ছে কনজারভেটিভ মডেলের কনসেপ্ট, যেখানে প্যারেন্টাল ডিএনএ সেপারেট আউট হয় না। বাট সেমি কনজারভেটিভ, দ্যাটস ওয়াই কনজারভেটিভ বলছে। কনজারভেটিভ ফ্যামিলি শোনোনি টার্মটা? কনজারভেটিভ ফ্যামিলি মানে কি? মানে যারা নিজেদের মধ্যে থাকতেই পছন্দ করে, শেয়ারিং করবে না ইনফরমেশন, দ্যাটস কল কনজারভেটিভনেস। তো এই যে কনজারভেটিভ মডেলে মানে কি বলতে চাইছে, যে দিস প্যারেন্টাল ডিএনএ স্টিক টুগেদার, দে ডু নট শেয়ার দ্য স্ট্র্যান্ড, দ্যাট মিনস দে ডু নট সেপারেট ইচ আদার, টু স্ট্র্যান্ডস আর নট সেপারেট আউট। দেখো এখানে সেম অ্যাজ ইট ইজ থেকে গেছে আর নিউ ডিএনএ স্ট্র্যান্ড ফর্ম করেছে। দ্যাটস ওয়াই দিস মডেল টার্মড অ্যাজ কনজারভেটিভ মডেল। বোঝা গেল কি বলতে চাইছি? নেক্সট দেখো সেমি কনজারভেটিভ মডেল। সেমি কনজারভেটিভ মডেল মিন্স কনজারভেটিভ থাকবে বাট অতটাও নয়, ঠিক আছে? সেমি কনজারভেটিভ তার মানে শেয়ারিং এরা করবে, পার্শিয়াল শেয়ারিং হবে। কি বলছে দেখো, ক্লিয়ার মেনশন আছে, টু প্যারেন্টাল স্ট্যান্ড ফার সেপারেট, two parental strands are separate and each act as a template, তার মানে হচ্ছে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ মলিকিউল হিয়ার অ্যাক্ট অ্যাজ এ টেমপ্লেট। আর এখানে কি করেছিল কনজারভেটিভ মডেলে, বোথ মানে ডাবল স্ট্র্যান্ড ডিএনএ ডিএস ডিএনএ অ্যাক্ট অ্যাজ টেমপ্লেট হিয়ার, একই না? অ্যাক্ট অ্যাজ টেমপ্লেট হিয়ার ইন দিস মডেল। বাট এখানে কি বলছে চেক করে নাও উইথ ডায়াগ্রাম। দিস ইজ দ্য প্যারেন্টাল ডিএনএ, প্যারেন্টাল ডিএনএ। After that, parental DNA first separate out, separate করে দাও। Two strands are denatured or separate bitter বলা হবে। denatured ওয়ার্ডটা তো এখানে যাবে না, বিকজ এখানে হিট আমি কিছুই দিচ্ছি না, এখানে এনজাইমেটিক্যালি সেপারেট হয়, বলবো আমরা সেটা রেপ্লিকেশন মেশিনারিতে কোন এনজাইম কাজ করে। সো নাও টু স্ট্র্যান্ডস আর সেপারেট আউট, দেখতে পেয়েছো কি? And each strand act as a template to form complementary base pairing to form new DNA strand. ফর্ম নিউ ডিএনএ স্ট্র্যান্ড। দেখতে পাচ্ছ দুটোর মধ্যে ডিফারেন্স কোথায়? হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন কনজারভেটিভ এন্ড সেমি কনজারভেটিভ মডেল? পয়েন্ট ক্লিয়ার? একটা জায়গায় পুরো রেড কালারের ডিএনএটা এসছে, মানে নিউলি ডিএনএ ডুপ্লেক্স তৈরি হয়েছে, আর এখানে দেখো হাইব্রিড সিস্টেম হয়েছে, মানে একটা প্যারেন্টালের সাথে একটা নিউলি সিনথেসাইজ, একটা নিউলি সিনথেসাইজের সাথে একটা প্যারেন্টাল। ইয়েস অর নো? বোঝা গেছে? আনসার করবে। তাহলে সেমি কনজারভেটিভ এ কি হচ্ছে, সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ মলিকিউল মানে সিঙ্গেল স্ট্র্যান্ড ডিএনএ অ্যাক্ট অ্যাজ এ টেমপ্লেট হিয়ার, ডিফারেন্স দিতে পারে, তখন এগুলো কাজ হবে। ডিএনএ অ্যাক্ট অ্যাজ টেমপ্লেট। সো আফটার কনজারভেটিভে আমরা একটা ডিএনএ, টোটাল ডিএনএ ডুপ্লেক্সটা পেয়েছি প্যারেন্টাল, এটা প্যারেন্টাল ডিএনএ ডুপ্লেক্স, আর এটা পেয়েছি হচ্ছে নিউলি সিনথেসাইজড ডিএনএ ডুপ্লেক্স, নিউলি সিনথেসাইজড ডিএনএ ডুপ্লেক্স। বাট আফটার সেমি কনজারভেটিভ আমরা কি পেলাম? বোথ আর হাইব্রিড ডিএনএ, hybrid DNA duplex where one strand parental, other strand is newly synthesized. পয়েন্ট ক্লিয়ার কিনা বলবে? থার্ড মডেলে যাব, দ্যাট ইজ দ্য ডিসপারসিভ মডেল। ডিসপারসিভ মডেল ক্লিয়ারলি রিপ্রেজেন্ট দ্য প্যারেন্টাল ডিএনএ ডুপ্লেক্স হিয়ার ব্রোকেন ডাউন, হুইচ ইজ মানে এক্সট্রিমলি একটা তোমার কি বলবো ভেগ একটা মডেল, যেটা কোনো ইয়ে নেই, অ্যাসিওরেন্স নেই, ডিএনএ ব্রেক করে দিচ্ছে।
তো দেখে নাও মডেলটা, যারা দিয়েছিল কি রেসপেক্টে দিয়েছিল তারাই জানে। So this is the DNA molecule, and they are saying about that the DNA molecule was broken down into pieces, which is not possible because DNA is highly stable. But still ওরা দিয়েছিল মডেলটা, তো ব্রোক ইনটু পিস মানে এরকম হয়ে গেছে। এ দেখো এরকম ব্রোকেন পিস হয়ে গেছে, and these broken piece now act as a template to form two new DNA, মানে এইরকম ব্যাপার, এটাকে জয়েন হবে and two continue DNA molecule structure form হবে। দেখতে পাচ্ছ থার্ড মডেল ডিসপারসিভ মডেল। Dispersive model, semi conservative এর two strands are separate out, broken হয়নি, broke down আর separate out এর মধ্যে ডিফারেন্স আছে। broke down মানে হচ্ছে স্মল ডিএনএ ডুপ্লেক্সের সেগমেন্ট তৈরি হয়েছে, যেটা এখানে করেছে। লাস্টেরটাই রেড গুলো কি নিউ ডিএনএ এর পার্টস? নিউ ডিএনএ। আর ব্ল্যাকটা মানে ওল্ড ডিএনএ, মানে পুরনো ডিএনএটা নতুন একটা টাইপের ডিএনএ এর সাথে বাইন্ড করে আর একটা নিউ ডিএনএ। মানে দুটো কন্টিনিউ স্ট্র্যান্ড তৈরি হচ্ছে বাই সেগমেন্ট জয়েনিং, নিউ আর হচ্ছে তোমার প্যারেন্টাল। এটা তো বুঝতেই পারছো দিস ইজ নট পসিবল অ্যাকচুয়ালি, বাট কি রেসপেক্টে দিয়েছে মডেলটা নেভার এক্সপ্লেন। ডিসপারসিভ মডেল, ঠিক আছে। সো থ্রি মডেলস আর দেয়ার বিফোর এক্সপেরিমেন্টাল প্রুফ given by the scientist group: conservative, semi conservative and dispersive. Now আমরা experimentally prove করব which one is actually correct model, ঠিক আছে। এই তিনটের মধ্যে কোনটা অ্যাকচুয়ালি হয় সেটা আমরা প্রুভ করব। টপিক ক্লিয়ার? নেক্সট টপিক। হ্যাঁ তাহলে টপিক হচ্ছে experimental proof for DNA replication model। আমি আগেই বলছি বিফোর এক্সপেরিমেন্টাল স্টার্টিং ভালো করে বুঝবে, কোনো জায়গায় প্রবলেম হলে আস্ক করবে, আর খাতা পেন হাতে রেডি রাখো, এক্ষুনি আমি করতে দেবো। কিছু জিনিস বলবো সেটা করতে হবে, এক্সপেরিমেন্টাল নাহলে বুঝতে পারবে না। এক্সপেরিমেন্টাল মডেল ফর experimental proof for model of DNA replication। Okay, the experiment is conducted by two scientists. Experiment conducted by two scientists, Matthew Michelson and Franklin Starr. So commonly this experiment is called Michelson-Stahl experiment। কি বলবো এটাকে? এর জন্য কমনলি Michelson-Stahl experiment, ভেরি ইম্পর্টেন্ট এক্সপেরিমেন্ট। এখান থেকে 100% কোশ্চেন আসে কোনো না কোনো ভাবে, আর এখান থেকে টুকটাক ছোটখাটো ম্যাথও মানে প্রবলেম সলভ করতেও দেয়। সমস্ত কিছু আমি ডিসকাস করব। Michelson-Stahl experiment।
experimental organism. ওটা ফ্রাঙ্কফিনের পরে কি লেখা? ফ্রাঙ্কলিন তারপরে Franklin টাইটেল Stahl, STAHL, Stahl. Experimental organism মানে কোন organism choose করেছে for the total experiment to carry out. They choose Escherichia coli, E. coli bacteria to carry out this experiment. Okay. Experimental materials. For experiment কি ম্যাটেরিয়াল চুজ করেছিল? For their experiment, two unique materials they choose. They choose heavy isotope of nitrogen compound and choose light isotope of nitrogen compound. Light isotope of nitrogen compound, as it is similar compound that is found in the laboratory component. Similar like laboratory component, but heavy isotope it is quite different. Okay, heavy isotope of nitrogen they select for the heavy nitrogen of heavy isotope for nitrogen N15H4Cl, ammonium chloride, but the ammonium chloride, the nitrogen is N15, not the normal N14H4Cl. ভালো করে খেয়াল করো। So that's why N15H4Cl, ammonium chloride, is called heavy isotope of the nitrogen. বোঝা গেল? And the light isotope of nitrogen, like the similar compound that is found in the normal chemistry lab, normal laboratory content, that is N14H4Cl. So two important experimental material they choose. One is heavy isotope of nitrogen N15H4Cl and the normal nitrogen of the nitrogen, normal light isotope of the nitrogen, normal isotope, which is the N14 variation, normal variation. And rest of the materials are same. That is glucose. They use glucose, minerals, etc. They all are same. Just used to different nitrogen molecule. Point clear? Point clear? Yes, sir. Why NH4Cl called heavy isotope? Because the atomic mass it is 15, and here the atomic mass is 14. That's why it is called the N15H4Cl is a heavy one. Atomic mass is high. N14H4Cl it is light one. Mind it, they are not radioactive isotope. They are not radioactive isotope. Clearly they are not radioactive. কোনো রকম emission হয় না, alpha beta radiation emission করে না, ঠিক আছে? They are just heavy and light, and based on that they are choose. Question কিন্তু করে Nesselson Stahl, এটা দেখেই মনে হবে তোমার radioactive isotope choose করেছে. Answer is no. N15H4Cl, which is the unique compound, they are not radioactive. This compound is no radioactivity show. ঠিক আছে, স্টার্টিং করব এক্সপেরিমেন্ট। experimental protocol. First, grow the E. coli cell. In N15H4Cl medium.
which they termed as heavy medium, for several generations. Several generations. That is up to 15 to 20 generations. First point is very clear, very important. First protocol is important. কি করলো ওরা? ওরা ফার্স্টে সেলটা কি ইকুয়ালাইজ সেলকে চুজ করলো, ইকুয়ালাইজ সেলকে গ্রো করালো কোন মিডিয়ামে, which is the unique one, that is N15H4Cl containing medium they termed as heavy medium. একটা জেনারেশন না, অনেক জেনারেশন ওই সেলটাকে গ্রো করালো, 15-20 জেনারেশন ধরে গ্রো করালো। গ্রো করানোর এই সাবসিকুয়েন্ট জেনারেশনে কোশ্চেন ছোট ছোট আস্ক করে। এই সাবসিকুয়েন্ট জেনারেশন মানে 15 to 20 জেনারেশন গ্রো করানোর পিছনে রিজন কি আছে? Why not 1-2 generation? Any guess? যাতে ওদের মধ্যে ওই মানে কিছু বেসিক ইভলিউশন ক্যাটাগরিজ তৈরি হয়। না না না, এই দেখো N15H4Cl, এই N15 Nটা কোথায় যাবে? নাইট্রোজেন কম্পাউন্ডটা আমরা যে অ্যাগারটা ইউজ করি ওখানে কি ইয়ে সল্ট থাকে না, অ্যামোনিয়াম সল্ট থাকে না, মানে নরমাল যে অ্যাগারে আমরা গ্রো করে। হ্যাঁ থাকে তো, ওটা N14 নরমালটা। নরমালটা তো মানে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কি? এটা তো দুটোই নন রেডিও অ্যাক্টিভ, তো মানে দুটোই নন রেডিও অ্যাক্টিভ, বাট একটা হেভি একটা লাইট, মানে মলিকিউলার ওয়েটের বিচারে হেভি। একদম তাই। N15 তো অ্যাটমিক মাস তো বেশি। হ্যাঁ, তো মানে সেরকম হলে তো তাহলে মানে এই মিডিয়ামে গ্রো করা ব্যাকটেরিয়াদের গ্রোথ ভালো হওয়া উচিত। গ্রো ভালো কমের ওপর কি এটা কি ডিপেন্ড করছে? গ্রো ভালো কম এটা ডিপেন্ড করছে তুমি গ্লুকোজ কি রাখছো, পেপটন কি রাখছো, এইগুলো। হ্যাঁ, মানে ওগুলো তো অবশ্যই, বাট মানে নাইট্রোজেন সোর্সটাও তো ইম্পর্টেন্ট, যেটা আমরা পেপটন বা একদম ইম্পর্টেন্ট, কিন্তু নাইট্রোজেন সোর্স তো আমি ইকুয়াল কনসেন্ট্রেশনে দিচ্ছি, আমি তো কোনো কনসেন্ট্রেশন চেঞ্জ করব না। এখানে যদি 1 মোলার দিই, আমি আলাদা যেটা দিচ্ছি N14 ওটাও 1 মোলার দেবো, আমি তো কনসেন্ট্রেশন সেম রেখেছি, তো এখানে তো গ্রোথ বিহেভিয়ার চেঞ্জ হবে না। জাস্ট চেঞ্জ হবে কি, দ্য ডিএনএ প্রপোর্শন। কেন? কারণ এনটা কোথায় ঢুকবে? This নাইট্রোজেন বেসে N15 nitrogen base, and we are growing for the 15 to 20 generations. That means we make sure the total DNA is labeled with N15. যদি আমরা 1 to 2 generation করি তাহলে পুরো ডিএনএটা নাও যেতে পারে নাইট্রোজেন। কি বললাম মানে বুঝে গেল? মানে আমরা তো আগের সেমিস্টারে তো ইয়ে পড়েছিলাম পিউরিন পিরিমিডিন বেসিস স্ট্রাকচার গুলো। হুম, তো ওখানে কি নাইট্রোজেন গুলো N15 নাইট্রোজেন দিয়ে রিপ্লেস হয়ে যাবে? একদম রিপ্লেস হবে। হবে না, যখন গ্রো করবে ও নাইট্রোজেনটাকে নেবে, পিউরিন পিরিমিডিন যখন বানাবে নাইট্রোজেনটা এখন কি ঢুকবে? N15 ঢুকবে না? হ্যাঁ, এবার আমরা তো মানে শুধু NH4Cl তো দিই না, আমরা তো পেপটনও দিই মানে নাইট্রোজেন সোর্সের জন্য। দিচ্ছ এখানে তুমি মিনিমাল, এখানে পেপটন দিচ্ছ না, এখানে মিনিমাল মিডিয়া গ্রো করাচ্ছ। এখানে মিনিমাল মিডিয়া মানে হচ্ছে যেখানে তোমার গ্লুকোজ থাকবে আর শুধু সল্ট থাকবে। যেমন হচ্ছে সল্টে আমরা এন দিয়েছি, নাইট্রোজেন সোর্সের জন্য অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়েছি। এখানে তোমার এই কমপ্লেক্স মিডিয়া না, এখানে হচ্ছে সিম্পল মিডিয়া। বেশ বেশ, ঠিক আছে। ঠিক আছে, তার মানে যদি আমি N15H4Cl দিই, all normal N14 are replaced with N15, yes or no? হ্যাঁ, বুঝতে পেরেছি। And we are growing for not the single generation, not 1 or 2 generation, we are growing for 15 to 20 generation, and that makes sure all the DNA components, these equalized cell, the DNA components are now labeled with N15, N15 সব জায়গায় যেখানে যেখানে থাকবে বেস N15, N15 ঢুকবে, হ্যাঁ কি না? My point is clear. Nesselson-Stahl experiment, ক্রিটিক্যাল এক্সপেরিমেন্ট, একটু বোঝার চেষ্টা করবে, দেখবে বুঝতে ভালো লাগছে। দ্যাট ইজ দ্য ফার্স্ট প্রোটোকল। কি করেছিল ওরা, and why they did it? Because of to labeling the normal E. coli DNA, which one is the N14 one, is changed with N15. Clear? First point clear? যারা আছো হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার আমরা কি করব দেখো, প্রোটোকল নাম্বার 2।
জাস্ট লাইনটা লিখে দিচ্ছি, দিস মেক শিওর 100% of the sales were labeled with N15DN. Next, now bacterial culture. Shifted to normal medium that contain (14NH4Cl) হ্যাঁ কি না? এরপর দেখো শিফট করে দিয়েছে। তাহলে আমরা ফার্স্টে মেক শিওর করলাম টোটাল ডিএনএ যাতে N15 দিয়ে লেভেল হয়ে যায়, সব জায়গায় যেখানে যেখানে নাইট্রোজেন ঢুকবে N15 দিয়ে ঢুকবে, এন্ড পুরো ডিএনএটা কভার হয়ে যাবে N15 দিয়ে। ওকে, তারপর আমরা যেটা করলাম ওই সেলটাকে এবার শিফট করে দিলাম আমরা নর্মাল মিডিয়াতে গ্রো করানোর জন্য। ঠিক আছে, আফটার দ্যাট কি করব, নর্মাল মিডিয়াতে গ্রো করাচ্ছি। took sample at various time point, তার মানে নর্মাল মিডিয়াতে শিফট করার পর আফটার শিফটিং দ্য নর্মাল মিডিয়াম উই টেক দ্য স্যাম্পল আফটার সেভারাল টাইম পয়েন্ট, দ্যাট ইজ 20-minute growth, 40-minute growth, 60-minute growth and so on. কেসটা বোঝা গেল কি করতে চেয়েছি আমরা? নর্মাল মিডিয়াতে শিফট করালাম, 20 মিনিট গ্রো করালাম, ওখান থেকে সেলগুলোকে কালেক্ট করে নিলাম। ঠিক আছে, একটা প্রিপারেশন আমার রেডি। নেক্সট আমরা 40 মিনিট গ্রো করালাম, সেলটাকে কালেক্ট করে নিলাম, তো 40 মিনিটের স্যাম্পল রেডি। বুঝতে পারছো কি বলতে চাইছি? নেক্সট, সো 20 মিনিট, 40 মিনিট, 60 মিনিট এরকম করে আমরা ভেরিয়াস টাইম পয়েন্টে স্যাম্পল কালেক্ট করব, and sample collect করার পর আমরা DNA extract করব। extracted the DNA and each sample separated out separately done cesium chloride density gradient centrifugation, cesium chloride density gradient centrifugation করব, and তারপর আমরা রেজাল্ট চেক করব। এরপর আমরা অবজারভেশনে যাব, অবজারভেশন এন্ড রেজাল্ট। প্রোটোকল চেক করে নাও, আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথমে ইকোলাই সেল কালেক্ট করব, ইকোলাই সেলকে আমরা N15H4Cl দিয়ে খাওয়াবো। ভাবো N15H4Cl টা একটা স্পেশাল মিডিয়া, মানে যেমন তোমরা নর্মাল ডাল ভাত খাচ্ছ, বাট কিছু কিছু দিন তো বিরিয়ানিও খাও, তো ভেবে নাও লাইক দ্যাট। ঠিক আছে, তো টু মিডিয়া হিয়ার ইউজ, ওয়ান ইজ নর্মাল মিডিয়া, আদার ইজ স্পেশাল মিডিয়া, হুইচ ওয়ান ইজ হেভি নাইট্রোজেন কন্টেন্ট মিডিয়া, যেটাকে আমি বিরিয়ানি বলছি। ঠিক আছে, তো এটাকে ভেবে নাও। তো ওকে আমি N15 খাইয়েছি, কন্টিনিউ খাইয়ে গেছি 15 to 20 জেনারেশন ধরে। কেন এটা করলাম? যাতে পুরো ডিএনএটার মধ্যে N15 ঢুকে যায়, অল নাইট্রোজেনাস বেস কন্টেন্ট N15 নাও। 100% আমরা এটাকে লেভেল করে দেওয়ার জন্য আমরা সেভারাল জেনারেশন গ্রো করব। ওকে, গ্রো করালাম, তারপরে আবার শিফট করে দিলাম আমরা ওই সেলগুলোকে, শিফটিং করলাম আমরা নর্মাল মিডিয়াতে, যেটা হচ্ছে নর্মাল ডাল ভাত বালা মিডিয়াম, মানে N14H4Cl মিডিয়াম। গ্রো শিফট করানোর ডিফারেন্ট টাইম ইন্টারভাল নেব আমরা, 20 মিনিটস, 40 মিনিটস, 60 মিনিটস, 80 মিনিটস, লাইক দ্যাট ওয়ে আমরা টাইম ইন্টারভ্যালে ওকে গ্রো করালাম। গ্রো করানোর পর
ইচ অফ দ্য সেল কালেক্ট করলাম, ডিএনএ এক্সট্রাক্ট করলাম, অ্যান্ড ডিএনএটাকে আমি একটা সেন্ট্রিফিউগেশন করাবো যার নাম হচ্ছে সিজিয়াম ক্লোরাইড ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন। প্রোটোকল ক্লিয়ার, এক্সপেরিমেন্টাল। হ্যাঁ। ঠিক আছে, আমার এখানে দুটো কোশ্চেন। নাম্বার ওয়ান, why 20 minutes gap? Why we select Messrs and Stahl select 20 minutes, 40 ইকোলাই minutes, that 20 means 20 মিনিটে minutes গ্রো gap, করে একটা জেনারেশন কমপ্লিট করে। correct? That means we are taking E. coli, and we know that E. coli complete the total replication cycle in 20 minutes. So that's why we taking the gap or interval of 20 minutes, not 10 minutes, not 30 minutes. Clear? So that's the first question, Mike. Why it is 20 minutes interval, and it is very clear because of the E. coli growth cycle pattern. Second question, why normal centrifugation are not used? Here a special type of centrifugation are used, which is cesium chloride density gradient centrifugation. আচ্ছা, centrifugation ওয়ার্ডটা আমি আগেও অ্যাকনলেজ করিয়েছি, করাইনি? হার্শেচেস এক্সপেরিমেন্ট যখন আমরা করালাম তখন আমি centrifugation বলিনি? Which one is normal centrifugation? হ্যাঁ কি না? হার্শেচেসেও তো আমরা সেন্ট্রিফিউগেশন করিয়েছিলাম যখন আমরা ব্যাকটেরিয়াল সেল আর ভাইরাস পার্টিকেলকে সেপারেট আউট করলাম, which is normal centrifugation, but here special type of centrifugations are used. Why? This is because the two different DNA are very minute difference. কেন? একটাতে ঢুকেছে N15 আর একটা ঢুকেছে N14, এই দুটোকে যদি আমি ডিস্টিংশন করতে চাই, normal centrifugation cannot distinct out, because normal centrifugation এর মধ্যে তুমি যদি ডিস্টিং করতে চাও দুটোর মধ্যে হিউজ গ্যাপ থাকতে হবে। লাইক দ্যাট ব্যাকটেরিয়া সেল হিউজলি হাইলি ডেন্স and the normal virus particle লাইট ডেন্স। সো ক্লিয়ার ডিস্টিংশন হয়ে যাবে, মানে ব্যাকটেরিয়া সেলটা পিলেটে পড়বে অ্যান্ড ভাইরাস পার্টিকেলটা সুপার ন্যাটেন্টে থাকবে, ক্লিয়ার হয়ে যাবে নর্মাল সেন্ট্রিফিউগেশন দিয়ে। বাট এখানে হবে না, কারণ এখানে দুটো ডিএনএ এর মধ্যে ভেরিয়েশন, একটা N15 আর একটা N14, সো দেয়ার ইজ আ লেস চান্স টু ডিফারেন্সিয়েট আউট বাই দ্য নর্মাল centrifugation. That's why special type of centrifugations are here used. That's called cesium chloride density gradient centrifugation. একে যদি আমি ব্রেক ডাউন করি তাহলে আরো ব্যাপারটা ক্লিয়ার হবে। এই সেন্ট্রিফিউগেশন টেকনিকটায় আমরা আগে থেকে ডেনসিটি গ্রেডিয়েন্ট বানিয়ে নেবো। প্রেফিক্সে কি লেখা আছে? ডেনসিটি গ্রেডিয়েন্ট। দ্যাট মিনস আমরা সেন্ট্রিফিউগাল টিউবে অলরেডি একটা ম্যাটেরিয়াল ইউজ করব, যে ম্যাটেরিয়ালটা ডেনসিটি সেপারেট আউট করে দেবে। বুঝতে পারছো কি করতে চেয়েছি আমরা? অলরেডি সেন্ট্রিফিউজ টিউবস এ ডেনসিটি গ্রেডিয়েন্ট ডেভেলপ করেছি, তার মানে হচ্ছে তোমার তোমার লো ডেনসিটি ম্যাটেরিয়ালস মলিকিউলস উপরে থাকবে অ্যাবভে, and the high density molecules present at the bottom, and different density gradients are formed here. কি বলতে চাইছি বুঝতে পেরেছো? মানে এখানে ধরে নাও ওপরের দিকে ডেনসিটি কম 0.5 cc পার ml, এখান থেকে আরো যখন আমরা বাড়াতে যাচ্ছি এখানে তোমার হয়তো তোমার 1.4 বা 1.6 অ্যাচিভ করে নেবে সিসি পার ml। That means already the centrifuge tube is not blank. Centrifuge tube is density gradient. My point is clear here. হ্যাঁ। ঠিক আছে, আচ্ছা এই অ্যাচিভটা করব কি দিয়ে? কোন মলিকিউল ইউজ করলে এরকম ডিফারেন্ট গ্রেডিয়েন্টটা ভেঙে দেবে 0.5 to 1.5? কে ভাঙবে? অ্যাচিভ করব বাই থ্রু সিজিয়াম ক্লোরাইড। অ্যাচিভ করব বাই মিনস অফ সিজিয়াম ক্লোরাইড। সিজিয়াম ক্লোরাইড এমন একটা মলিকিউল যেটা লো ডেনসিটি থাকে, আবার কিছু মলিকিউল আছে হাই ডেনসিটি। তো এই বেসিসে কি হয় না, যখন আমরা সেন্ট্রিফিউজে ডেনসিটি গ্রেডিয়েন্ট তৈরি করি, লো সিজিয়াম ক্লোরাইড ডেনসিটি ওপরের দিকে থাকে, হাই হাই ডেনসিটি অফ সিজিয়াম ক্লোরাইড নিচের দিকে থাকে। তো অলরেডি একটা ডেনসিটি ভেরিয়েশন ক্রিয়েট করে রেখে দিয়েছে। বলবে বোঝা গেল? What is cesium chloride density gradient centrifugation? স্যার তাহলে যখন ভারী ডিএনএটা পড়বে ওটা নিচের দিকে চলে যাবে আর হালকাটা উপর দিকে থেকে যাবে।
দেখে নেবো, একদমই তাই হবে। এখানে যখন আমি ডিএনএ দিয়ে, এর মধ্যে তো আমি ডিএনএ দেবো, এর মধ্যে যখন আমি ডিএনএ দেবো, ডিএনএ এর যা ডেনসিটি, যে ডিএনএ যা ডেনসিটি, সেই ডেনসিটিতে গিয়ে সেটেল ডাউন হয়ে যাবে। ডিএনএ এর যা ডেনসিটি, সেই ডেনসিটিতে গিয়ে সেটেল ডাউন হয়ে যাবে। যদি নর্মাল ডিএনএ থাকে হুইচ ওয়ান ইজ N14H4Cl, ডেনসিটি উইল বি লাইট, তাহলে যে ডেনসিটি পাবে সেই ডেনসিটি গিয়ে সেটেল ডাউন হয়ে টিক তৈরি করবে বা ব্যান্ড ক্রিয়েট করবে সেন্ট্রিফিউজ টিউবে। আচ্ছা, যদি ডেনসিটি হাই থাকে তাহলে ওই ডেনসিটিটা একটু নিচের দিকে গিয়ে আমরা একটা টিক বা ব্যান্ড পাবো। বোঝাতে পারছি? বোঝাতে পারছি কি হ্যাঁ স্যার। বলতে চাইছি? আচ্ছা, এখানে কোশ্চেন আসতে পারে সিজিয়াম ক্লোরাইড তো ইউজ করেছিল মেসেলসন স্টার, আর কি কোনোভাবে ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউজ করানো যায় আর অন্যান্য ডিফারেন্ট মলিকিউল দিয়ে ইয়েস করানো যায়? সিজিয়াম ক্লোরাইড ছাড়াও আরো একটা ইম্পর্টেন্ট জিনিস যেটাকে দিয়ে করানো যায় সেটা হচ্ছে সুক্রোজ। সুক্রোজ ডেনসিটি গ্রেডিয়েন্ট সেন্ট্রিফিউগেশন হয়, where sucrose utilized as a density gradient maker. সুক্রোজও করতে পারি, বাট সুক্রোজের থেকে বেটার হয় হচ্ছে সিজিয়াম ক্লোরাইডে, বিকজ সিজিয়াম ক্লোরাইডে 0.1 ডেনসিটি গ্রেডিয়েন্টকে, মানে ডেনসিটিকে আমরা চেক করতে পারবো, মানে সেপারেট আউট করতে পারবো। তোমার সুক্রোজে একটু কম হয় আর কি সেপারেশনটা, বাট সুক্রোজ দিয়ে করা যায়। প্রোটোকল ক্লিয়ার? এক্সপেরিমেন্টাল প্রোটোকল হ্যাঁ স্যার। ঠিক আছে। আমরা খাতা পেন আগে থেকেই বলেছি রেডি রাখো। আচ্ছা, আমরা 20 মিনিট স্যাম্পল কালেক্ট করেছি ফার্স্ট, সেকেন্ড স্যাম্পল ওয়াজ 40 মিনিট, থার্ড স্যাম্পল ওয়াজ 60 মিনিট। তো আমরা অবজারভেশন এন্ড রেজাল্টে যাব অফ দ্য মিসেলসন স্টাইলের, বাট বিফোর মিসেলসন স্টাইলের অবজারভেশন এন্ড রেজাল্ট যাওয়ার আগে আমরা নিজেরা ক্যালকুলেট করব, মানে নিজেরা মেথড করব, নিজেরা ট্রাই করব যে কি টাইপ অফ ব্যান্ড আসতে পারে। তারপর আমরা মিসেলসন স্টাইলের এক্সপেরিমেন্ট থেকে ম্যাচ করে দেখবো যে ওরা কি পেয়েছিল। আমার পয়েন্ট ক্লিয়ার? ফার্স্টে আমরা ট্রাই করব, আমাদের এক্সপেক্টেড রেজাল্ট কি আসা উচিত, আর মেসেলসন স্টাইল এক্সপেরিমেন্টে অ্যাকচুয়ালি কি পেয়েছিল সেটাকে ভ্যারি করা হবে। ওকে, তো এর জন্য আমাদের খাতা পেন লাগবে। তো আমি ফার্স্ট একটা করব 20 মিনিট স্যাম্পল। 20 মিনিট স্যাম্পল। আমরা দেখতে পেলাম তিনটে মোডের অ্যাপ্লিকেশন হয়, আমাদের কালেক্ট করতে হবে যে কোনটা অ্যাকচুয়াল মোড। কনজারভেটিভ, তাহলে কনজারভেটিভে কি রকম তোমার ব্যান্ড আসা উচিত আমরা চেক করব, আমরা নিজেদের এক্সপেক্টেড রেজাল্ট বার করব। সেমি কনজারভেটিভ, and dispersive. চলো, কনজারভেটিভ দ্যাট মিন্স দ্য ইকোলাই ডিএনএ ফার্স্টে কি ছিল, ব্ল্যাক কালার দেখাচ্ছি, তো ব্ল্যাক কালার মানে কি N15 লেভেল, বিকজ পুরো ডিএনএটাকে আমি N15 খাইয়েছিলাম, ব্ল্যাকে দেখাচ্ছি। ক্লিয়ার? আর যখন N14 ঢুকবে তখন আমরা রেডে দেখাবো। তো কনজারভেটিভের মোড অফ রেপ্লিকেশন কিরকম ছিল, this whole DNA same as it is after 20 minutes. After 20 minutes মানে কি 1 round of replication হবে, 1 round of replication। So after 20 minutes 1 round of replication, a conservative model will be like that। একই না? তো এই দুটো ডিএনএ হচ্ছে N15 সরি N14 আর ব্ল্যাকটা হচ্ছে তোমার N15। দেখে নাও, তাহলে এই স্যাম্পলটাকে যখন আমরা সেন্ট্রিফিউজ টিউবে নিয়ে যাব, তখন আমরা হাউ মেনি ব্যান্ডস উই আর গেটিং ফ্রম দ্যাট অবজারভেশন,
কটা ব্যান্ড পাবো? একটা N14, দুটোই N14 এর ডিএনএ আছে, আর একটা দুটোই N15 এর ডিএনএ আছে। Obviously 2 N15 DNA density will be higher, হ্যাঁ কি না? This N15 DNA density is much more higher than N14 DNA, yes or no? তাহলে N15 কে পাবো একটা ব্যান্ড at the bottom, and N14 এর একটা ব্যান্ড পাবো just slightly upper। দেখতে পাচ্ছো, বুঝতে পারছো কিনা বলবে। So that black band is for N15 and the red band is for N14 এইভাবে লিখতে হয়। এটা কি সেন্ট্রিফিউগেশন টিউবের? Yes, density gradient cesium chloride। cesium chloride density gradient centrifuge যখন তুমি করলে, দুটো ডিএনএ মলিকিউল জেনারেট করেছে কনজারভেটিভ, one is N15 other is N14। So which one is much higher density? Obviously N15। So deposited at the bottom, and the N14 slightly lighter and just present upside of the N15। দেখো ব্যান্ডটাকে প্লেস করেছি আপারে। ঠিক আছে, তো আমাদের expected result, if the DNA replication is conservative, how many bands we are going to achieve? Our expectation is 2 bands will be there, one is N15, other is N14। হ্যাঁ কি না? এটা আমাদের এক্সপেক্টেড, ওরা কি পেয়েছিল আমি জানি না, এখনো দেখবো। পয়েন্ট ক্লিয়ার? হ্যাঁ। Like that way, semi conservative টা করে দেখাও আমাকে, how many bands will be achieved? If the replication is semi conservative, then how many bands are achieved after centrifugation? করে দেখাও, নিজেরা করো, করে দেখাও। না পারলে বলবে, আমি করব। সেমি কনজারভেটিভে তো মনে হয় একটাই ব্যান্ড হবে। করো, ওটা মুখে মুখস্থ করলে হবে না, করে দেখাতে হবে। ব্যান্ডের টাইপটা বলতে হবে। ওই তো N14 N15 করেছো? ডিএনএ এঁকেছো? তাহলে আমি করি, দেখে নি কি হচ্ছে। স্টার্টিং ডিএনএ ম্যাটেরিয়াল N15, and we clearly stated that after that the 2 DNA molecules are separate out, and each strand acts as a template to make new strand, and new strands are incorporated with the N14। তাহলে এই ছিল হচ্ছে N15, এই ছিল N15 one strand, other strand will be N14। বোঝা গেল? তাহলে এখানে আমি how many bands are achieved, আমাদের expected result, how many bands are achieved। আচ্ছা, এখানে কি N15 এর ব্যান্ডের জায়গায় দেবে এই ব্যান্ডটা, না N14 এর জায়গায় দেবে, না দুটোর মিডিলে দেবে, দুটো ব্যান্ডের মিডিলে দেবে? What will be the position? What was the position of N15 DNA? একটা স্ট্র্যান্ড N15, একটা স্ট্র্যান্ড N14, তাহলে না যাবে দুটো N15 এর জায়গায়, না যাবে দুটো N14 এর জায়গায়, তা কোথায় ঢুকবে ওটা? In the middle of N15। তাহলে আমি যদি এখানে লাইনটা টানি, জাস্ট ফর সেক ফর এক্সাম্পল, এটা N15 এর ব্যান্ড ছিল, আর এই ছিল হচ্ছে N14 এর ব্যান্ড। তাহলে এই ব্যান্ডটা আমি কোথায় পাবো? এই ব্যান্ডটা না পাবো N15 এর জায়গায়, না পাবো সরি, না পাবো N15 এর জায়গায়, না পাবো N14 এর জায়গায়, ইন বিটুইন একটা ব্যান্ড আসবে, and the single band we are getting achieved, yes or no? কারণ দুটো ডিএনএ সেম,
দুটো ডিএনএ তেই আছে N1514, this is also N1514. So a single band is achieved. Single band is achieved, which is called N1514 DNA band. N1514 DNA band, also called hybrid band. এই একটা ব্যান্ড কেন তৈরি হলো বুঝতে পারলাম না। কেন হবে না? এই ডিএনএ মলিকিউলটার নোটেশন কি N1514, এটা নোটেশন কি N1514, তো দুটো তো ইকুয়াল, হ্যাঁ, two are equal density, so single bands is achieved, and this band is not in the N1515 band, not in the N1414 band, it is in the between of N15 and 14 band, that's why it's called hybrid band. থাকবে মানে ওই ব্যান্ডের নিচের পজিশনটা কি ভ্যাকেন্ট থাকবে, খালি থাকবে? একদম একদম একদম, আমি তো জাস্ট দেখানোর জন্য, কিন্তু আমি ডটেড লাইন টেনেছি, অবভিয়াসলি একটাই ব্যান্ড আসবে, আমি জাস্ট বোঝানোর জন্য যে ব্যান্ডের পজিশনটা বোঝানোর জন্য, না এটা N15 এর জায়গায় পড়েছে না এটা N14 এর জায়গায় পড়বে, এটা পড়বে ইন বিটুইন। তাহলে ওই ব্যান্ডটার নাম কি হবে, মানে N1514 ব্যান্ড, এই যে লিখেছি N1514 ব্যান্ড, সুপারস্ক্রিপ্টে লেখা হবে 15-14 or hybrid band. ডিসপারসিভটা করি, কোথায় ব্যান্ড দেবে? ইন সেন্ট্রিফিউজ টিউব। কোথায় ব্যান্ড দেবে এটা? ওই মাঝখানেই হবে। একদম তাই, কারণ এর মধ্যেও N15 আর N14 এর হাইব্রিড ঢুকে বসে আছে, তাহলে এই ব্যান্ডটাও একদম সেম পজিশনে দেবে, which one is N15 N14 পজিশন। সিঙ্গেল ব্যান্ড N15-14 পজিশন। তাহলে আমাদের এক্সপেক্টেড রেজাল্ট কি আমরা বের করতে পেরেছি? ইয়েস, ইফ দ্য ডিএনএ রেপ্লিকেশন ইজ কনজারভেটিভ দেন টু ব্যান্ডস আর অ্যাচিভড, one is N15, other is N14, ওকে। যদি সেমি কনজারভেটিভ হয়, সেম কম্পোজিশনের জন্য, যেহেতু দুটো সেম, হ্যাঁ ব্ল্যাক আর রেড মিক্স হয়ে আছে, সিঙ্গেল ব্যান্ড অ্যাচিভড, and that band is N15-14 hybrid band. Here also single band is achieved, N15-14 band. This is our expected result. What the Michelson star actually get the result, we don't know. এবার আমরা দেখব, ঠিক আছে? So after 20 minutes sample, Michelson and Stahl after 20 minutes sample get single band which is N15-14 type. এবার বলো which one is N15-14 type? মডেলটা কারেক্ট হবে আফটার 20 মিনিট স্যাম্পল থেকে কি বোঝা যাচ্ছে? which one is correct model? দুটো তো তাহলে মানে আসছে, সেমি কনজারভেটিভ আর ডিসপারসিভ। এইটা তো ক্লিয়ার বোঝা যাচ্ছে কোনোদিন পসিবল না কনজারভেটিভ, একই না। যদি কনজারভেটিভ হতো টু ব্যান্ডস আমরা পেতাম, কিন্তু এক্সপেরিমেন্টে আমরা কটা ব্যান্ড পাচ্ছি? সিঙ্গেল ব্যান্ড N15-14 টাইপ। So either could be semi conservative or could be dispersive, okay?
সো ফার্দার আমাকে আরো স্যাম্পল কালেক্ট করতে হবে, যার জন্য ওরা 40-60 মিনিটের স্যাম্পল ওরা নিয়েছে। সো 20 মিনিটস এর আওয়ার এক্সপেক্টেড রেজাল্ট আর মেসেলসন এক্সপেক্টেড রেজাল্ট থেকে কি আইডিয়া হলো যে কোনটা কানেক্ট হতে চলেছে? 40 মিনিট স্যাম্পলে যাব? মাঝখানেরটা। আরে দাঁড়াও, 40 মিনিট স্যাম্পল ওটা তো জানো বলে বলে দিচ্ছ। 40 মিনিট স্যাম্পলে যাব? হ্যাঁ, কিন্তু মানে ফার্স্ট এরটা সেকেন্ড এরটা লাস্ট এরটা তো হতেই পারে না, এইভাবে তো ডিএনএ তুমি তৈরি ফার্স্ট হয় না। এডটাও করে আমি আবার আরেকবার চেক করব যে 40 মিনিট স্যাম্পেলেও সেম আসছে কিনা। 40 মিনিট স্যাম্পেলেও দেখবো আমি তিনটে জায়গা। ঠিক আছে, 40 মিনিট স্যাম্পল আর একবার কনসলিডেশন। আমি কনজারভেটিভটা করব, সেমি কনজারভেটিভটা তোমরা করবে, আর ডিসপারসিভটা তোমরা করবে। আমি কনজারভেটিভটা দেখিয়ে দিচ্ছি, এইভাবে দেখাচ্ছি, জায়গা বেশি পাবো। একটা ডিএনএ ছিল N15, ফার্স্ট রাউন্ড 40 মিনিট মানে 40 মিনিট মানে 2 টাইম রেপ্লিকেশন হবে, 2 রাউন্ড অফ রেপ্লিকেশন। তো ফার্স্টে ছিল ব্ল্যাক ডিএনএ, ব্ল্যাক ডিএনএ নাও কনভার্ট ইনটু 2 ডিএনএ এন্ড রেপ্লিকেশন মোড আমরা জানি, একটা ব্ল্যাক হবে আর একটা হবে রেড ইন কনজারভেটিভ। আবার এক্সপেক্টেড সেকেন্ড রাউন্ডে যদি যায়, এ আবার দুটো তৈরি করবে, এও দুটো তৈরি করবে। দেখো, বুঝতে পারছো এটা হবে কিনা বলো? দেখো, সেকেন্ড রাউন্ডটা দেখে নাও, এখান থেকে দুটো ভাঙবে, একটা ডিএনএ মলিকিউল অ্যাজ ইট ইজ আছে আর নিউ ডিএনএ মলিকিউল সিনথেসিস হচ্ছে। এখান থেকে দুটো তৈরি হবে, ওয়ান ইজ দ্য নিউ ডিএনএ মানে প্যারেন্টাল ডিএনএ, আদার যেটা নিউ ডিএনএ তৈরি হবে। আমরা তো আর N15 দিচ্ছি না, N15 কবার দিয়েছি? জাস্ট ওয়ান টাইম ডিউরিং দ্য স্টার্টিং অফ দ্য রেপ্লিকেশন, স্টার্টিং অফ দ্য এক্সপেরিমেন্ট, হ্যাঁ কি না? তারপর থেকে আমরা যা খাওয়াচ্ছি, কি খাওয়াচ্ছি? নর্মাল খাওয়াচ্ছি, ওই ডাল ভাত মার্কা মিডিয়া N14। তো নিউ যা তৈরি হবে অল আর N14 কন্টেনিং, এইটুকু ক্লিয়ার কিনা দেখো, তারপরে তুমি বুঝতে পারবে এখানে কেন দুটোই রেজ এলো। আনসার করবে, আনসার করবে। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, তাহলে এখানে ব্যান্ড দেখো, ব্যান্ড কি আসবে বলো? আফটার 40 মিনিট স্যাম্পলে ব্যান্ড কি আসবে? আফটার 40 মিনিট স্যাম্পেলে দুটো ব্যান্ডই দেখতে পাচ্ছি আমি, N15 এর একটা ব্যান্ড দেখতে পাচ্ছি, আর বাদ বাকি গুলো সবই N14 এর, একই না? হ্যাঁ। আর কম্পারেটিভলি তো N14 এর ব্যান্ডটা মানে বেশি আসবে, বেশি না, ওটা থিকনেসটা বাড়বে। থিকনেসটা বেশি আসবে। হ্যাঁ, এই যে থিকনেসটা বাড়িয়ে দিচ্ছি, কারণ ওখানে ডিএনএ মলিকিউলার অ্যামাউন্ট 3 আর এর জাস্ট 1, থিকনেসটা বাড়বে। বাট ব্যান্ড আমরা সেমই পেলাম, N15 আর N14। ক্লিয়ার? So after 40 minute sample, if the DNA replication is conservative, two bands are achieved. Our expectation, one is N15, other is N14. Obviously, N14 is much more thicker, thick band. তোমরা সেমি কনজারভেটিভটা করো, করে আমাকে বলো how many bands are achieved after semi conservative 40 minute sample.
6:2 রেশিওতে আসছে, মানে রেশিও না, আমাকে ব্যান্ড বলো, ব্যান্ড। আচ্ছা, তোমার 8টা ডিএনএ কি করে তৈরি হয়? 4টে ডিএনএ তৈরি হবে তো আফটার সেকেন্ড হ্যাঁ মানে রাউন্ড। দুটো দুটো করে তো স্ট্র্যান্ড, এবার ও এখানে তো আচ্ছা, দুটো স্ট্র্যান্ড স্ট্র্যান্ড। আলাদা হবে, হ্যাঁ। মানে একটা যদি রেড হয় একটা ব্ল্যাক হবে। হুম তো হুম। রেড ব্যান্ড এসছে 6টা আর ওটা ব্ল্যাক এসছে 2টো। ওরকম ভাবে না, তুমি একটা টোটাল ডিএনএ কে দেখো, ডিএনএ এর একটা ব্যান্ডের কি আসছে। আমার দুটো ডিএনএ এসছে হচ্ছে মানে পুরো N14, আর দুটো ডিএনএ এসছে হচ্ছে N14 N15। তার মানে কটা ব্যান্ড আসছে? দুটো ব্যান্ড আসছে, তাই তো? হুম। একটা N14, একটা N14-15, বাকিরা বলবে। বাকিরা বলবে না, আমাকে করতে হবে? ওইটাই আসছে। আমি আরেকবার কুইকলি করে নেই। সেপারেট আউট নিউ ডিএনএ। ইয়েস, নিউ ডিএনএ। সেপারেট করে দাও। ব্ল্যাক, রেড, এখানেও রেড কে সেপারেট করলাম, ব্ল্যাক কে সেপারেট করলাম। এরপরে নিউ ঢুকছে, নিউ ম্যাটেরিয়াল কি ঢুকছে? যা খাওয়াচ্ছি সব N14 খাওয়াচ্ছি, তাহলে নিউ ঢুকছে, নিউ ঢুকছে, নিউ ঢুকছে, নিউ ঢুকছে। এইভাবে করে যাও, বুঝতে সুবিধা হবে। তাহলে দুটো হাইব্রিড দেখতে পাচ্ছি আর দুটো নিউলি সিনথেসাইজ N14। তো আমি যদি সেন্ট্রিফিউজ টিউবে চালাই, একটা ব্যান্ড আসবে N14-15 আর একটা ব্যান্ড আসবে N14। দুটো ইকুয়াল, নো থিক নো থিন, বিকজ দুটো ডিএনএ অ্যামাউন্ট সেমই আছে। তাহলে কোনো কি আমরা N15 ডিএনএ ব্যান্ড পেয়েছি? তো সেমি কনজারভেটিভ হলে দেখতে পাবো 2 ব্যান্ড পাবো, আর 2 ব্যান্ডের লোকেশন ডিফারেন্ট, একটা হচ্ছে N14 এ আর একটা হচ্ছে N14-15 এ। বলো, ঠিক আছে? এবার চলে যাও ডিসপারসিভে। আচ্ছা, এটাতেও তো থিকনেসের একটা ভ্যারিয়েশন তৈরি হবে কেন? নাকি? কেন? এই তো ও দুটো টু ব্যান্ড নিয়ে, দুটোই তো টু, আচ্ছা নো আচ্ছা। থিকনেস এ চেঞ্জ। এবার চলে যাওয়া হচ্ছে তোমার ডিসপারসিভ মডেল। ওইটা তো ডিসপারসিভ ব্যাকই আছে। মডেলটা করেছি, ফার্স্ট স্টেপটা করার পর আর বুঝতে পারছি না কি করব। আরে ওই সব মিক্স আপই থাকবে, মানে সবই N14-15 থাকবে। এই হলো ফার্স্ট। এখান থেকে যখন ব্রেক করবে, এখানেও কিছু অ্যামাউন্ট অফ ব্ল্যাক রেড ভাঙবে, ব্ল্যাক রেড ভাঙবে, বাট রেড এর অ্যামাউন্ট বাড়বে, বাট ব্ল্যাক পোর্শন কিছু থেকেই যাবে। তো আমি নিচেরটা রাখছি না। তো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি আমরা অল ডিএনএ এরকম ব্ল্যাক রেড মিক্সচার, দ্যাট মিনস এখানে সিঙ্গেল ব্যান্ড তৈরি হবে, হুইচ ইজ N14-15 এর হাইব্রিড। এবার দেখো ক্লিয়ার ডিস্টিংশন আসছে কিনা। একটা জায়গায় 40 মিনিট স্যাম্পল থেকে পুরো মেসেলসেন্সটা ক্লিয়ার হয়ে গেছিল, 20 মিনিটে কোনো কিছু বোঝা যাচ্ছিল না, মানে হেজি হেজি একটা বোঝা যাচ্ছিল, বাট 40 মিনিট স্যাম্পল থেকে পুরো দেয়ার ক্লিয়ার আউট কোনটা হচ্ছে। ঠিক আছে? কেন?
কারণ 40 মিনিট স্যাম্পেলে আমরা কনজারভেটিভে দুটো ব্যান্ড পেয়েছি, একটা N15 N40, সেমি কনজারভেটিভে দুটো ব্যান্ড পেয়েছি কিন্তু লোকেশন আলাদা, একটা হচ্ছে N14 একটা N14-15। আর ডিসপারসিভ মডেল যদি আমরা এক্সপেকটেশনে দেখি তাহলে হচ্ছে সিঙ্গেল ব্যান্ড N14-15। কি পেয়েছিল ওরা 40 মিনিট স্যাম্পল থেকে? চলো দেখে নাও। 40 মিনিট স্যাম্পল থেকে ওরা পেয়েছিল টু ব্যান্ড, one is N15-14, other is N14। তাহলে কোন টাইপটা হচ্ছে, কোন টাইপটা হচ্ছে? সেমি কনজারভেটিভ। সেমি কনজারভেটিভ। দেখো এতটা আমি বোঝাতে গিয়ে এতটা আমি খাটলাম, আমি কিন্তু ওয়ান লাইনে, আমি যদি কলেজে পড়াতাম ওয়ান লাইনে ছেড়ে দিতাম। কি বলতাম জাস্ট 20 মিনিট স্যাম্পলে এই ব্যান্ড পেয়েছিল, 40 মিনিট স্যাম্পলে এই ব্যান্ড পেয়েছিল, দ্যাটস ওয়াই এটা সেমি কনজারভেটিভ। বাট এভাবে তুমি কোনোদিন বুঝতে পারবে না, আমি 100% শিওর বুঝতে পারবে না যতক্ষণ না তুমি নিজে তোমার এক্সপেকটেশন বার করবে এন্ড সেটা যখন ম্যাচ আউট করবে ফ্রম দা উইথ দা মেসেজ স্টাইলের অ্যাকচুয়াল ডেটা, তখন তুমি অ্যাকচুয়াল বুঝতে পারবে যে কেন ব্যাপারটা হচ্ছে। 20 মিনিট স্যাম্পলে কেন এটা আসছে, কেন ওটা 40 মিনিট স্যাম্পলে জাম্প করলো, 20 মিনিট স্যাম্পল থেকে কেন আসেনি রেজাল্ট, 40 মিনিট স্যাম্পলে কেন গেল ওরা। লাস্ট ক্লাসে যে আমাদের ওই ক্লাসটা মানে তুমি করিয়েছিলে না ডিএনএ, এখানে টোপোআইসোমারিজমের টোপোআইসোমারেজ যে এনজাইমের কথাটা বলেছিলে, ওখানে অনেকগুলো এনজাইম কলেজ থেকে বলেছে এক্সট্রা এক্সট্রা। ঠিক আছে, টোপোআইসোমারেজ আমি বলেছি ওটা ডিএনএ রেপ্লিকেশনের টাইমে আরো ডিসকাস করে দেবো। হ্যাঁ মানে বলছিল যে মানে টোপোআইসোমারেজ এক রকমের হয় না, আমি মানে আমায় জিজ্ঞেস করেছে যে এই টাইপে কোন এনজাইম লাগে, আমি বলছি টোপোআইসোমারেজ, বলছে কোন টোপোআইসোমারেজ, এবার আমি বলছি এটা তো জানি না, আমি শুধু টোপোআইসোমারেজ জানি। আর টোপোআইসোমারেজ টাইপ আমি তো আগেও বলেছি, টোপো 1 টোপো 2 টোপো 3 এরকম টাইপ হয়, টাইপটা আমি রেখে দিয়েছি, পড়াইনি বিকজ এর রেপ্লিকেশনে আমি পড়িয়ে দেবো বলে, তখন বুঝে যাবে। যাই হোক, এই হচ্ছে তোমার মিসেলসন স্টাইলের এক্সপেরিমেন্ট, টোটাল এক্সপেরিমেন্ট। এত ডিটেলসে আমি পড়ালাম এই রিজনে, এখান থেকে কিন্তু তোমার মিসেলসন এক্সপেরিমেন্ট লিখতে দেবে না ডাইরেক্ট, কি রকম কোশ্চেন দেবে আমি তোমাকে দেখাই, যেটার জন্য তোমাকে আলটিমেটলি করে করে বার করতেই হবে। ঠিক আছে, আমি কোশ্চেন গুলোকে হোমওয়ার্কে রাখছি, কোশ্চেন গুলো নিজেরা করে আমাকে আফটার ক্লাস কিছুক্ষণের মধ্যেই দেখাবে বা কালকের মধ্যে দেখাবো। কোশ্চেন নাম্বার 1, প্রথমে সিম্পল দিয়ে স্টার্ট করছি। What will be the band proportion in 60 minute sample? আমরা 40 অবধি নিয়ে গেছি, ঠিক আছে, 60 minute sample of Michelson-Stahl experiment. এটা কি হোমওয়ার্ক? একদম এক্সপেরিমেন্ট, তোমরা ওই ড্র করে করে বার করবে। 60 minute sample of Michelson-Stahl experiment if number 1 replication is conservative, number 2 replication is semi conservative। তো ব্যান্ড প্রপোর্শন বার করবে, কোথায় ব্যান্ড আসছে দেখাবে। সিম্পল থেকে শুরু করলাম, ঠিক আছে, 60 মিনিট স্যাম্পল। হ্যাঁ, লাস্টেরটা ডিসরাপটিভ, রেপ্লিকেশন ইজ কনজারভেটিভ হলে আর একটা সেমি কনজারভেটিভ হলে নাম্বার 2। না সেকেন্ড এর যেটা থার্ড হয় ডিসরাপটিভ এরটা, ওটা করতে হবে। ওটা আর লাগবে না, ওটা আর দেখো ডিএনএ করে ব্রেক করে না, এরকম হবে মানে ব্ল্যাক একই হবে। এরপরে ও একটাই ব্যান্ড ক্যারি করবে, কারণ ব্ল্যাকটা অলরেডি মিক্স আপ থাকবেই সব ডিএনএ এর মধ্যে, ব্ল্যাক আর রেড এর মিক্সড আপ থেকেই যাবে, যখন ব্রেকডাউন হবে ব্ল্যাক রেড এর মিক্সড আপ হয়ে ব্রেকডাউন হবে, তো ওটা N14-15 মেনটেন করেই যাবে। বাট 60 মিনিট স্যাম্পলে কনজারভেটিভ আর সেমি কনজারভেটিভ মেন কন্ট্রোভার্সি এই দুটোর মধ্যেই ছিল, ডিসপারসিভটা ছিলই না, কারণ ডিসপারসিভে ওই মডেলটা সবাই ওটাকে নেগলেক্ট করেছে বিকজ ডিএনএ এভাবে ব্রেকডাউন হয় না। আমি একটা ডাউট আছে, এই যে আমরা যে ব্যান্ডটা নিয়েছি এটা তো সেন্ট্রিফিউগেশন টিউব থেকে নিয়েছি। হ্যাঁ, এটা তো মানে জেল ইলেক্ট্রোফোরেসিস করেও নেওয়া যেত না, কি করে জেল ইলেক্ট্রোফোরেসিস করবে? জেল ইলেক্ট্রোফোরেসিস করলে তোমার ডিএনএ সাইজ হিসাবে চেঞ্জ হয়, তো ডিএনএ সাইজ তো সেম, তো সবই তো এক জায়গায় ব্যান্ড দেবে, ডেনসিটি ওয়াইজ হয় নাকি? জেল দিয়ে হবে না। আচ্ছা, তাহলে ফার্স্ট কোশ্চেন ক্লিয়ার,
সিম্পল কোশ্চেন 60 মিনিট আমি 40 মিনিট অবধি দেখিস তোমরা আরো একটা বার করবে মানে আরো একটা রাউন্ড বাড়াবে তার মানে টোটাল 8টা ডিএনএ হবে তো দেখাবে আমাকে কি ব্যান্ড আসছে ঠিক আছে নেক্সট চলো যদি কোশ্চেন গুলো ঠিকঠাক ক্লিয়ার করতে পারো বুঝবো যে তোমার মেসেজ ট্রান্সফার এক্সপেরিমেন্ট থেকে যা কোশ্চেন দেবে যত ট্রিক মার্কা কোশ্চেন দেবে তুমি আনসার করতে পারবে সেকেন্ড দেখো what will be the band proportion in 160-minute sample of same repeat করছি মেসেজ and স্টাল experiment if same repeat করছি replication is conservative and replication is semi conservative দেখো তোমাকে নাম্বার টাইমটা অনেকটা রেখেছে 160 মিনিট দিয়েছে তার মানে তোমাকে কত রাউন্ড রেপ্লিকেশন করতে হবে বুঝতে পারছো 160 মিনিট বাই 20 মিনিট মানে হচ্ছে 8 রাউন্ড অফ রেপ্লিকেশন দেখাতে হবে তুমি কি এত দেখাতে পারবে খাতা ভরে যাবে তুমি 8 পেপার নিয়ে বসলেও পারবে না 8 রাউন্ড মানে বুঝতে পারছো কতগুলো করতে হবে ডিএনএ মলিকিউল হবে তাহলে আমার সিম্পল ট্রিক ইউজ করবো এখানে তোমাকে নাম্বার দেবে 2 মার্কস 20 মিনিটে যখন দুটো তৈরি হচ্ছে ব্যান্ড বলেছে ব্যান্ড ডিএনএ নাম্বার বলেনি ব্যান্ড প্রপোর্শন বলেছে চারটে ডিএনএ ব্যান্ড তৈরি হচ্ছে তো ব্যান্ড প্রপোর্শন বলছি কটা ব্যান্ড তৈরি হচ্ছে কনজারভেটিভ রেপ্লিকেশন হলে মানে N14 এ কটা ব্যান্ড আছে N15 এ ব্যান্ড কটা আসছে ডিএনএ মলিকিউল চাইনি আমি এটা কি ডিএনএ নাম্বার দিয়ে বের করা যাবে না না কেন করবো আমি ডিএনএ নাম্বার কেন বার করব আমার তো ব্যান্ড দেখতে হবে কতগুলো ব্যান্ড আসবে যেমন 60 মিনিটে তুমি যদি স্যাম্পেলে নিয়ে যাও একটু পরে যদি করো করে তুমি দেখতে পাবে সেম ব্যান্ড রিপিট হচ্ছে শুধু ব্যান্ডের থিকনেস বাড়ছে করে দেখবে ব্যান্ডের থিকনেসটা বাড়বে বাট ব্যান্ডের নাম্বার সেমই থাকবে 2 ব্যান্ডস আর অ্যাচিভ N14-15 and N14 সেমি কনজারভেটিভে শুধু ব্যান্ডের থিকনেসটা মোটা হবে আর কিচ্ছু হবে না তার মানে তুমি অনওয়ার্ডস 60 মিনিট 80 মিনিট 100 মিনিট যতই যাবে না কেন ব্যান্ডের নাম্বার আর বাড়বে না যা হওয়ার হয়ে গেছে তুমি করে দেখো আমি এই জন্য 60 মিনিটটা হাতে করে দেখতে বললাম তো 60 মিনিটের পর থেকে যত নাম্বার তুমি বাড়াবে 80 মিনিট দেখবে 100 মিনিট দেখবে 120 দেখো যাই দেখো না কেন ব্যান্ডের নাম্বার আর চেঞ্জ হবে না ঠিক আছে তাহলে কি লিখবো আমি ডাইরেক্ট লিখে দেবো আমার করার কোনো দরকার নেই আমি ডাইরেক্ট লিখবো রেপ্লিকেশন কনজারভেটিভ 160 মিনিট স্যাম্পল তার মানে এখানে একটা আসবে N14 ব্যান্ড একটা আসবে N15 ব্যান্ড আর যখন সেমি কনজারভেটিভ একটা আসবে N14 একটা আসবে N14-15 ব্যান্ড ঠিক আছে এটা তোমার 160 কেন 360 মিনিট দিক 380 দিক যা খুশি নাম্বার দিক তোমার ব্যান্ডের প্রপোর্শন আফটার 40 মিনিট থেকে আর কোনো চেঞ্জ হবে না এটা মাথায় দেখে নাও এটা মাথায় একবারে গেঁথে নাও ঠিক আছে এই জন্য তোমাকে আমি 60 মিনিটটা করে দেখতে বলেছি যে ব্যান্ড প্রপোর্শন চেঞ্জ হবে কিনা দেখবে দেখবে চেঞ্জ হয় সেম ব্যান্ডই এসছে যদি ঠিকঠাক করো মাই কোশ্চেন ক্লিয়ার আনসার ক্লিয়ার ইয়া ওকে এবার তোমার কোশ্চেনে যাই আমি একটু হার্ড টাইপ what will be the DNA percentage not the band চাইছে ঠিক আছে DNA percentage in 160 মিনিট দুটো দি 40 মিনিট 60 মিনিট দি একটা and বা যেটা করেছো সেটাই দি 40 মিনিট দি আর 160 মিনিট দি sample of same repeat replication is conservative and semi conservative
জাস্ট আমি ব্যান্ড প্রপোর্শন চেঞ্জ করে দিয়ে দিয়েছি হাউ মেনি ডিএনএ পার্সেন্টেজ, ডিএনএ মলিকিউলের পার্সেন্টেজ কি হবে। এবার দেখো আমরা যখন 20 মিনিট স্যাম্পলে দেখেছিলাম ডিএনএ পার্সেন্টেজ কি পেয়েছিলাম কনজারভেটিভ হলে, একবার তুমি দেখে নাও পুরো যখন আমি ডায়াগ্রাম করে করে দেখাচ্ছিলাম। কনজারভেটিভে আমরা ডিএনএ পার্সেন্টেজ দু রকম পেয়েছিলাম, একটা হচ্ছে N14 টাইপ আর একটা পেয়েছিলাম N15 টাইপ, একই না? 50% 50%, ইয়েস অর নো? তার মানে হচ্ছে একটা N14 ডিএনএ পেয়েছিলাম, একটা হচ্ছে N15 ডিএনএ পেয়েছিলাম, 1:1। বলো। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, সেমি এটা হচ্ছে 20 মিনিটসে। সেমি কনজারভেটিভে পেয়েছিলাম হচ্ছে আমরা N14 15 একটা টাইপেরই ডিএনএ 100%, একই না? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমাকে চেয়েছে 40 মিনিট, 40 মিনিট আমার করা আছে দেখে নিয়েছি। 40 মিনিটসে আমরা N14 আর N15 এর অ্যামাউন্ট জাস্ট চেঞ্জ হবে, ওখানে 4টে মলিকিউল অফ মানে ডিএনএ তৈরি হবে 4 মলিকিউল, হ্যাঁ মানে দুটো N 75% আর 25%। কেন 2N14 ডিএনএ 2N15 ডিএনএ, তো 1:1ই তো আসছে। এটা তো কনজারভেটিভ চলছে। কনজারভেটিভে বলছি, আর সেমি কনজারভেটিভে মিনিটসে তো তিন এই সরি সরি তিনটে হ্যাঁ কারেক্ট 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 কারেক্ট, 3টে N14 একটা N15, তাই তো? 3:1, হ্যাঁ 3:1, 75% হচ্ছে তোমার N14 আর 25% হচ্ছে N15, হ্যাঁ কারেক্ট। 70 ইয়ে আর সেমি কনজারভেটিভেও 50-50 তৈরি হচ্ছে। N14 আর হচ্ছে N14 15, এটা হচ্ছে 50-50, আচ্ছা 2:2 মানে হচ্ছে 1:1। দেখো এরকম কোশ্চেন তোমাকে দিতে পারে 40 মিনিটসে ডিএনএ পার্সেন্টেজ, তোমাকে এটা করতে হবে তখন। হলো, এরপর থেকে তুমি 60 মিনিট করে দেখবে আর চেঞ্জ হচ্ছে না রেশিও, ঠিক আছে? মানে রেশিও চেঞ্জ হবে, মানে এর অ্যামাউন্ট N14 N15ই থাকবে, শুধুমাত্র এখানে নাম্বার বাড়বে হচ্ছে কার N14 এর, আর N15 এ কিন্তু আর নাম্বার বাড়বে না। N15 সেম থেকে যাবে, শুধু N14 এর নাম্বার বেড়ে যাবে কনজারভেটিভে। 40 মিনিট থেকে 60 মিনিটে যাও, তুমি দেখবে খেয়াল করে N15 আর বাড়ছে না, N14 এর অ্যামাউন্ট বেড়ে গেছে। ঠিক আছে, খেয়াল করে দেখো। তাহলে তাহলে আমি এতগুলো আঁকবো কেন? আমি এখানে সিম্পল সহজ রুল মানে সিম্পল ট্রিক খেলবো। 160 মিনিট স্যাম্পেলে দিয়েছে, তাই তো? 160 মিনিট স্যাম্পল মানে হচ্ছে 20 মিনিট দিয়ে আমি ডিভাইড করবো, হাউ মেনি রেপ্লিকেশন উইল বি অকার, 8 রাউন্ড অফ রেপ্লিকেশন অকার। আচ্ছা 8 রাউন্ড অফ রেপ্লিকেশন মানে হাউ মেনি ডিএনএ মলিকিউলস আর ফর্ম, ফর্মুলা হচ্ছে 2 to the power n, সো 2 to the power 8, 2 to the power 8 মানে হচ্ছে কতগুলো তৈরি হবে, আই থিঙ্ক 30-64 মলিকিউল তৈরি হবে, খেয়াল করো। 8 বার 2 দিয়ে মাল্টিপ্লাই করো, 4 8 16 32 64 132 264, 264 ডিএনএ মলিকিউল তৈরি হবে দেখো 160 মিনিটে। দেখে নাও হবে কি হবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে আমি ডাইরেক্ট লিখে দেবো এখানে N15 এর নাম্বার কটা থাকবে, একটাই থাকবে, একটা ডিএনএ মলিকিউলে থাকবে অনলি N15, আর বাকিগুলো সব হবে কি N14। তাহলে 263 মলিকিউল হবে হচ্ছে তোমার N14 আর 1 হবে হচ্ছে N15, দেখে নিও। বুঝলে কি বললাম? 3:1 ওটা কি করে এলো ওটা বুঝতে পারলাম। 3:1 আর নেই তো, ওটা তো তোমার সেকেন্ড রাউন্ডে, 1 আর চেঞ্জ হবে না, ওই ওই ওটাকে কি করে ভাগ করব? আর ভাগ করারই দরকার নেই, ওখানে পার্সেন্টেজ চাইবে না, হয়তো রেশিওতে চাইবে, রেশিও বল বা নাম্বার বল, নাম্বার মানে বলতে যদি বলবে, হয় তাহলে ওইটা এক মানে 1ই হবে সব সময়। এইটা 1ই থাকবে, কারণ এই নাম্বার আর বাড়বে না। ডিএনএ মলিকিউল আর তো তুমি N14 খাওয়া N15 খাওয়াচ্ছই না, তো বাড়বে কোথা থেকে? বুঝতে পারলে না? তার জন্য সব ডিএনএ N14ই বেরোবে। আর এখানে সেমি কনজারভেটিভে N14 15 টাইপে দুটোই থেকে যাবে স্ট্যাটিক, নাম্বার কোনটা বাড়বে
n14 এর নাম্বার বাড়তে থাকবে। তাহলে এখানে হবে হচ্ছে 262 নাম্বার n14 সেমি কনজারভেটিভ, আর 2 নাম্বার হচ্ছে n14 15, আর এদিকে জাস্ট 263 আর 1। কি বললাম বুঝতে পারলে? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে কিন্তু এরকম কমপ্লেক্স টাইপ অফ কোশ্চেন মেসেলসন স্টাইল থেকে আসতে পারে, যেটা মানে কোশ্চেন দেখে মাথা চাবড়ানোর কিছু নেই, এইভাবে মেথড লাগাও, আনসার করতে পারবে। সেটা এই মিনিটটা যা খুশি দিক, তোমাকে যা খুশি দিক, 160 দিক, 80 দিক, 100 দিক, 200 দিক, যা খুশি দিক, আমি এই স্ট্র্যাটেজি লাগাবো, আনসার বার করবো। বলো, বোঝা গেছে? হ্যাঁ ক্লিয়ার। আর একটা কোশ্চেন দেবো, তোমার মেসেলসন স্টাইল এক্সপেরিমেন্ট থেকে। আমি বারবার বলছি মেসেলসন স্টাইল এক্সপেরিমেন্ট কনসেপ্ট ক্লিয়ার রাখো, কারণ মেসেলসন স্টাইল ডাইরেক্ট লিখতে দেবে না তোমাকে, দিলে তো খুবই ভালো, খুবই ফরচুনেট, ভাববে যে কোশ্চেন সহজ এসছে, মেসেলসন স্টাইল এক্সপেরিমেন্ট পুরো লেখো। দেবে না, দেবে এরকম ট্রিক মার্কা কোশ্চেন যেখানে তোমাকে করে দেখাতে হবে, আর যখনই তোমাকে করে দেখাতে হবে, যদি না করো নিজে প্র্যাকটিস, পারবে না, 100% শিওর। তুমি জাস্ট ওই মুখস্থ করে যাবে যে 20 মিনিটসে একটা ব্যান্ড, 40 মিনিটসে দুটো ব্যান্ড, কি করে এলো সেটা যদি না করে দেখো, এরকম কিন্তু করে আসতে পারবে না। নেক্সট কোশ্চেন দিলাম, টেকনিক্যাল কোশ্চেন। Why was not radioactive nitrogen used by Meselson stump? Because that can cause genetic mutation in the bacteria also. না, এরকম কোনো ব্যাপার নেই। রেডিও অ্যাক্টিভিটিতে তো জিন ডিফর্ম হয় না, এটার জন্য নয়, এটার জন্য নয় তো, এই রিজনের জন্য নয়, কারণ রেডিও অ্যাক্টিভ নিয়ে অনেক কাজ হয়েছে এরপরেও, বাট কেন এরা নেয়নি? এই টেস্টটা তো মেন ডেনসিটির উপর বেস করে, তো এই জন্য মানে দুটো আলাদা আলাদা ডেনসিটির নাইট্রোজেনকেই নেওয়া হয়েছে। তাই এখানে আমি একটা রেডিও অ্যাক্টিভ নাইট্রোজেন, একটা নর্মাল নাইট্রোজেন নিতাম, কি ব্যাপার হতো? ওখানে একটা হেভি, একটা নর্মাল গেছে, আর এখানে একটা রেডিও অ্যাক্টিভ নন রেডিও অ্যাক্টিভ যেত। হ্যাঁ, তো আমরা তো মানে ওয়েটের ডিফারেন্সে ব্যান্ড গুলো আইডেন্টিফাই করতে পারতাম। ব্যান্ড পেতাম না, নাম্বার ওয়ান, সিগন্যাল পেতাম। রেডিও অ্যাক্টিভের সিগন্যাল পাওয়া যায় কোথায় আছে কোথায় নেই, বাট কোনো ব্যান্ডের যে ডিস্টিংশন, সিগন্যাল তো দু জায়গা থেকেই পাবে। এবার কোথায় যে ব্যান্ডের সেপারেশন, সেটা কি পেতাম? ফার্স্ট অফ অল পেতাম না। যদি পাওয়ার চেষ্টাও করতাম, আমাদের যে রেডিও অ্যাক্টিভ নাইট্রোজেনটা আছে, হুইচ ইজ N13, রেডিও অ্যাক্টিভ নাইট্রোজেনটা কি আইসোটোপ? N13। N13 এর হাফ লাইফ ওরা কেন মেনলি দেয়নি, সেটা হচ্ছে এটা এক্সপ্লেন করেছিল, ওর হাফ লাইফ হচ্ছে জাস্ট 10 মিনিট। বুঝতে পারছো? খুব কম টাইমের জন্য অ্যাক্টিভ থাকে N13। এইটা হচ্ছে এক্সাক্ট আনসার, এটা হচ্ছে এক্সাক্ট আনসার, যে ওরা পরে এক্সপ্লেন করেছিল কেন ওরা রেডিও অ্যাক্টিভ চুজ করলো না, যখন কোশ্চেন আসলো যে হোয়াই দে চুজ হেভি ওয়ান আইসোটোপ, বিকজ the radioactive nitrogen, which is the N13 radioactive isotope, half life is very short, that is just only 30 minutes। তার মানে একটা ডিএনএ রেপ্লিকেশন হবে 20 মিনিট ধরে, জাস্ট ওয়ান রাউন্ড অফ রেপ্লিকেশন। তো এখানেই তো হাফ ইন্টিগ্রিটি শেষ N13 এ। তাহলে 20 মিনিটে গেলে ওর N13 এর রেডিও অ্যাক্টিভিটি যদি সিগন্যালই পাবে না, কি বললাম বুঝতে পারলে না? হ্যাঁ বুঝতে পেরেছি। তাহলে তুমি যখন এক্সপেরিমেন্ট করবে সেকেন্ড রাউন্ড, মানে হচ্ছে 40 মিনিট 60 মিনিট, কিছুই পাবে না, সিগন্যালই পাবে না। তার জন্য ও যেটা করেছিল, N13 নিয়ে আর কাজ করেনি, আইসোটোপ হেভি, আইসোটোপ লাইট, এই ব্যাপারটাকে ডিস্টিংশন আনে, কনজারভেটিভ সেমি কনজারভেটিভে ডিফারেন্ট করেছিল। আমাকে বলবে মেসেলসন স্টাইল এক্সপেরিমেন্ট কি টোটাল ক্লিয়ার? কোনো ডাউট আছে? যত রকম ট্রিক মার্কা কোশ্চেন দেয় আমি লিখে দিয়েছি, করে দিয়েছি এখানে। আশা করছি যে কোনো কোশ্চেন আনসার করতে পারবে উইদিন দ্য মেসেলসন স্টাইল এক্সপেরিমেন্ট থেকে। হ্যাঁ কি না বলবেন?
হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে মেসেলসন স্টার এক্সপেরিমেন্ট আলাদা করে ক্লাসে, আজকে ক্লাস টোটালটাই ডেডিকেট করলাম ওটা তো মেসেলসন বাকি স্টারকে। রইলো ফ্রাঙ্কলিন স্টালের যেটা, হ্যাঁ বুঝলাম না। আরেকটা যে এক্সপেরিমেন্ট তো বাকি রইলো, এটা বাকি আছে, মানে বাট মানে ওগুলো ওইগুলো অতটা ডিটেলসে লাগে না, এইটা যেটা লাগে। এখনো বাকি আছে, এখনো দুটো এক্সপেরিমেন্ট বাকি আছে। একটা হচ্ছে ওকাজাকি এক্সপেরিমেন্ট বাকি আছে, যেটা তোমার সেমি ডিসকন্টিনিউয়াস রেপ্লিকেশন কে বলবো, ওটা নেক্সট ক্লাসে বলবো। বাট এত লাগবে না এই জিনিসটা, যে এত ডিটেলসে যেটা কোশ্চেনে আসার চান্স থাকে, ওখানে ওখানে পার্ট গুলো খুব ইজি, মানে কেন করেছে বুঝতেই পারবে। এইটা বোঝাটা একটু ডিফিকাল্ট, সেই জন্য এটাকে ডেডিকেট করলাম সিঙ্গেল ক্লাস মেসেলসন স্টার এক্সপেরিমেন্টের উপর জাস্ট, কারণ এখান থেকে ফিক্স কোশ্চেন আসে। এরপরে যেটা নেক্সট ক্লাসে যাব, আমরা ডিএনএ রেপ্লিকেশনের মেথডে ঢুকে যাব, রিগার্ডিং আরো দুটো এক্সপেরিমেন্ট করে নেবো, একটা হচ্ছে জন কেয়ার্নস এক্সপেরিমেন্ট আর একটা হচ্ছে তোমার ওকাজাকি এক্সপেরিমেন্ট।